প্রয়াগরাজ, যা উত্তরপ্রদেশ রাজ্যের একটি প্রাচীন ও ঐতিহাসিক শহর। এটি গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে অবস্থিত, যা হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান। এই সঙ্গমে প্রতি 12 বছরে পৃথিবীর সবথেকে বড় মেলা মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, আর যেখানে কোটি কোটি ভক্ত স্নান করতে আসে। মানা হয় এই জায়গাটি মহাভারতের সময় থেকে উল্লেখ রয়েছে। তখন এর নাম ছিল কুশাম্বি। পরে মোগল সম্রাট আকবরের শাসনামলে এর নাম হয় এলাহাবাদ। তারপর 2018 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর নাম পাল্টে রাখেন প্রয়াগরাজ। এই প্রয়াগরাজ শিক্ষা ও সাহিত্যের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এখানে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় অবস্থিত, যা ভারতের অন্যতম প্রাচীন ও বিখ্যাত বিশ্ববিদ্যালয়। নমস্কার, আমি সুস্মিতা, আর মিতাস ট্যুর গাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রয়াগরাজে আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং এখানে কি কি সেরা দর্শনীয় স্থান রয়েছে সে বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই প্রয়াগরাজে যদি আপনারা ট্রেনে করে আসতে চান, তাহলে এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে প্রয়াগরাজ জংশন। এই স্টেশন থেকে সিটির দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। আপনারা অটো কিংবা টোটোতে করে সিটিতে পৌঁছে যাবেন। আর আপনারা যদি প্লেনে করে আসতে চান, তাহলে এর নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে প্রয়াগরাজ এয়ারপোর্ট। কিন্তু সব জায়গার থেকে এখানে ফ্লাইট আসে না, তাই আপনাদের লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসতে হবে। এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে ডাইরেক্ট ফ্লাইট রয়েছে। এই এয়ারপোর্ট থেকে সিটির দূরত্ব হচ্ছে 132 কিলোমিটার। আপনারা বাস কিংবা প্রাইভেট কার বুক করে সিটিতে পৌঁছে যাবেন। আপনাদের সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টার মতো। এই প্রয়াগরাজে পৌঁছানোর পর আপনারা কোথায় থাকবেন? প্রয়াগরাজ সিটিতে আপনারা অনেক ধর্মশালা অথবা হোটেল পেয়ে যাবেন। এখানে দামি, কম দামি সব ধরনেরই হোটেল রয়েছে। আপনারা এখানে এসেও বুক করতে পারেন হোটেল, অথবা আপনারা অনলাইনে আগের থেকেও বুক করে আসতে পারেন। যেমন ওয়ো, মেক মাই ট্রিপ ইত্যাদি বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে, সেখান থেকে আপনারা হোটেল বুক করে এখানে আসতে পারেন। এই প্রয়াগরাজে দর্শনীয় স্থানের কথা বললে প্রথমে আসে ত্রিবেণী সঙ্গম। ভারতের সবথেকে বড় ধার্মিক স্থানের মধ্যে একটি হচ্ছে এই ত্রিবেণী সঙ্গম। এখানেই ভারতের 3টি বড় নদী গঙ্গা, যমুনা এবং প্রাচীন সরস্বতী নদীর সঙ্গম হয়। কিন্তু সরস্বতী নদী এখন দেখা যায় না। ঋগ্বেদের মতে সরস্বতী নদী 3টি নদীর সঙ্গমস্থলের অংশ ছিল, এখন শুকিয়ে গেছে, কিন্তু গঙ্গা নদীর তলদেশে প্রভাবিত বলে বিশ্বাস করা হয়। এই ত্রিবেণী সঙ্গম কুম্ভ মেলার জন্য বিশেষভাবে বিখ্যাত। এখানে প্রতি 12 বছরে একবার মহাকুম্ভ মেলা আয়োজিত হয়, যা 2013 সালে হয়েছিল, আবার 2025 জানুয়ারি মাস থেকে শুরু হবে। এই মেলাটি দীর্ঘ 1 মাস থাকে। এখানে কোটি কোটি ভক্ত সমবেত হয় এবং এই সঙ্গমে এসে স্নান করেন। হিন্দু ধর্ম মতে এই 3টি নদীর সঙ্গমে স্নান করলে পাপ মুক্তি হয় এবং আধ্যাত্মিক মুক্তি লাভ করা যায়। এই ত্রিবেণী সঙ্গমে প্রতি 6 বছর অন্তর অর্ধ কুম্ভ মেলা এবং প্রতি বছর মাঘ মাসে মাঘ মেলা আয়োজিত হয়। এই ত্রিবেণী সঙ্গমে আপনারা যে কোনো সময় আসতে পারেন, কিন্তু এখানে অক্টোবর থেকে মার্চ মাস অবধি এখানে বিশেষ সময় মানা হয়, কারণ এই সময় এখানে বিভিন্ন ধরনের মেলা হয়ে থাকে। আর আপনারা এখানে অনেক বোট দেখতে পারবেন, যেটিতে করে 80 থেকে 100 টাকা দিয়ে আপনারা গঙ্গা যমুনা নদীর যে জায়গাটিতে মিলিত হয়েছে সেটি দেখতে যেতে পারেন। সত্যি অসাধারণ জায়গাটি। এই ত্রিবেণী সঙ্গম ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের আকর্ষণ করবে। গঙ্গা ও যমুনার স্রোত 2 রঙের হওয়ার কারণে মিলনস্থলে দেখা যায় একটি ভিন্ন রূপ। অসাধারণ এই সঙ্গমটি। এরপর 2 নম্বরে আসে এলাহাবাদ ফোর্ট, যেটিকে প্রয়াগরাজ ফোর্টও বলা হয়। এটি প্রয়াগরাজ শহরের একটি ঐতিহাসিক নিদর্শন, যা 1583 সালে মুঘল সম্রাট আকবর দ্বারা নির্মিত হয়েছিল। এটিও ত্রিবেণী সঙ্গমস্থলের কাছেই অবস্থিত। এই ফোর্টটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আকবরের শাসনামলে এই কেল্লাটি মুঘল সাম্রাজ্যের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হতো। এই প্রয়াগরাজ ফোর্টের স্থাপত্যশৈলী আকর্ষণীয় এবং এর মধ্যে 3টি বড় প্রবেশদ্বার, বিশালাকার প্রাচীর
এবং অশোক স্তম্ভ উল্লেখযোগ্য। অশোক স্তম্ভ মৌর্য সম্রাট অশোকের সময়কার একটি প্রাচীন স্তম্ভ, যা ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ। এই ফোর্টের ভেতরে একটি গুপ্ত মন্দির এবং সরস্বতী কূপ নামে পরিচিত একটি জায়গা রয়েছে, যা আপনাদের বিশেষভাবে আকর্ষণ করবে। বর্তমানে এই কেল্লার একটি অংশ ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, তাই এর পুরোটা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়। তবে কিছু নির্দিষ্ট অংশ, যেমন অশোক স্তম্ভ এবং সরস্বতী কূপ, এই দুটি জায়গা আপনারা দেখতে পারবেন। এরপর 3 নম্বরে আসে পাতালপুরী মন্দির। এটি প্রয়াগরাজ শহরের একটি প্রাচীন মন্দির, যা ত্রিবেণী সঙ্গমের কাছে অবস্থিত। এই মন্দিরটি পবিত্র স্থান হিসেবে সুপরিচিত এবং হিন্দু পুরাণ অনুসারে মন্দিরটি পৃথিবীর নিচে অবস্থিত বলে ধরা হয়। পাতালপুরী মন্দিরের মূল আকর্ষণ হলো অখণ্ড অক্ষয় বট গাছ, যা প্রাচীন হিন্দু ধর্মীয় কাহিনীতে এক বিশেষ স্থান দখল করে আছে। বলা হয় এই মন্দিরে বহু যুগ ধরে তীর্থযাত্রীরা পূজা অর্চনা করে আসছেন এবং এখানে পূজা দিলে মুক্তি লাভ করা যায়। তীর্থযাত্রীরা বিশেষ করে কুম্ভ মেলা এখানে এসে পূজা দেন। এই মন্দিরের অতীত ইতিহাস এবং এর আধ্যাত্মিক গুরুত্ব একে ভক্তদের কাছে অত্যন্ত মহত্বপূর্ণ করে তুলেছে, যা তীর্থযাত্রীদের মনোযোগ আকর্ষণ করে প্রতিনিয়ত। আর এটি মাটির অনেকটাই নিচে এই মন্দিরটি, খুব সুন্দর দেখতে। এরপর 4 নম্বরে আসে আনন্দ ভবন। প্রয়াগরাজের একটি ঐতিহাসিক ভবন, যা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পারিবারিক বাসভবন হিসেবে পরিচিত। এই ভবনটি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে গভীরভাবে যুক্ত। 1930-এর দশকে নেহেরু পরিবার আনন্দ ভবনটিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্য প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করেছিল। এখানে মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল এবং অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের বহুবার বৈঠক হয়েছে। এই আনন্দ ভবনটি বর্তমানে একটি মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে, যেখানে নেহেরু পরিবারের ব্যবহার করা বিভিন্ন সামগ্রী এবং স্বাধীনতা সংগ্রামের দুর্লভ নিদর্শন প্রদর্শিত হয়। এখানে ইন্দিরা গান্ধীর জন্মস্থানও রয়েছে, যা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। আনন্দ ভবন তার স্থাপত্য শৈলী এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এটি ভারতের স্বাধীনতা ইতিহাসের সাক্ষী এবং জাতীয় ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন। এরপর 5 নম্বরে আসে চন্দ্রশেখর আজাদ পার্ক। প্রয়াগরাজে অবস্থিত একটি ঐতিহাসিক বাগান, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ সাক্ষী। এই পার্কটি আগে আলফ্রেড পার্ক নামে পরিচিত ছিল, কিন্তু স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের আত্মত্যাগের পর এর নাম পরিবর্তন করা হয়। 1931 সালে 27শে ফেব্রুয়ারি ব্রিটিশ পুলিশের সাথে সংঘর্ষের সময় আজাদ এই পার্কে গুলিবিদ্ধ হয়ে আত্মবলিদান করে, যাতে তিনি ব্রিটিশদের হাতে ধরা না পড়েন। এই বাগানটি তার স্মৃতিকে সম্মান জানিয়ে এখন চন্দ্রশেখর আজাদ পার্ক নামে পরিচিত। আর এখানে তার একটি মূর্তিও স্থাপন করা হয়েছে, যা দেশপ্রেম এবং আত্মত্যাগের প্রতীক হিসেবে গণ্য হয়। এই পার্কটি আজও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পর্যটকদের আকর্ষণ করে। এরপর 6 নম্বরে আসে খুসরো বাগ। এটিও প্রয়াগরাজের একটি ঐতিহাসিক বাগান, যা মুঘল সম্রাট জাহাঙ্গীরের পুত্র খুসরোর স্মৃতিতে তৈরি হয়েছিল। 1606 সালে খুসরো তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করলেও পরবর্তীতে বন্দী হন এবং এই বাগানে তাকে সমাহিত করা হয়। খুসরো বাগ তার মনোরম বাগান, মুঘল স্থাপত্য এবং ঐতিহাসিক সমাধি সৌধগুলির জন্য প্রসিদ্ধ। বাগানের ভিতরে খুসরোর সমাধি ছাড়াও তার মা শাহ বেগম এবং বোন নেশা বেগমের সমাধিও রয়েছে। বাগানের স্থাপত্য এবং পরিবেশ দর্শনার্থীদের মনোমুগ্ধ করে তোলে। খুসরো বাগ শুধু ইতিহাস প্রেমীদের নয়, যারা শান্তিপূর্ণ পরিবেশে সময় কাটাতে চান তাদের কাছে এটি একটি জনপ্রিয় স্থান। এরপর 7 নম্বরে আসে প্রয়াগরাজ মিউজিয়াম। এটিও প্রয়াগরাজের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। এই মিউজিয়ামটি 1913 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ভারতীয় ইতিহাস, সংস্কৃতি ও শিল্পের অনেক নিদর্শন সংগ্রহ করে রেখেছে। মিউজিয়ামটিতে প্রাচীন ভারতীয় সভ্যতার বিভিন্ন নিদর্শন, যেমন মূর্তি, মুদ্রা, চিত্রকর্ম, অস্ত্র এবং টেরাকোটা ভাস্কর্য সংগ্রহ করা রয়েছে। এই মিউজিয়ামের অন্যতম আকর্ষণ হলো মহাত্মা গান্ধী এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন স্মৃতি। এখানে গান্ধীজির ব্যবহৃত বেশ কিছু জিনিসপত্র এবং তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা চিত্রিত করা হয়েছে।
এছাড়াও মিউজিয়ামে মুঘল, মারাঠা এবং ব্রিটিশ আমলের বিভিন্ন সামগ্রীও প্রদর্শিত হয়েছে। এই মিউজিয়ামটি ইতিহাসপ্রেমীদের জন্য এক মহা আকর্ষণীয় স্থান, যেখানে ভারতের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য ঘনিষ্ঠভাবে অনুভব করা যায়। এই বিশেষ 7টি স্থান ছাড়াও এখানে আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে, যেমন মানকামেশ্বর মন্দির, আলোপি দেবী মন্দির, জওহর প্ল্যানেটোরিয়াম ইত্যাদি স্থান। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।